একেবারে শূন্য থেকে শুরু করেছি। এখন আমার ইয়ারলি সেল হচ্ছে 5 থেকে 6 কোটি টাকার মতো। ফ্যামিলি থেকে বের হয়ে যাওয়ার পরে হচ্ছে আমার জীবন যুদ্ধটা শুরু হয়। আমি বেশ কয়েকবার হচ্ছে সুইসাইডের জন্য অ্যাটেম্প্ট নেই। আমি বাইরে বিভিন্ন জায়গায় ছিলাম, কিছুদিন কমলাপুর রেল স্টেশনেও ছিলাম। এমন অনেক দিন গেছে যে হচ্ছে আপনার কোনো দিন না খেয়েও থাকতে হয়েছে। যদি আমার ওই সময়টা না পেতাম, হয়তো আমি আজকের এই জায়গাটা আসতে পারতাম না। হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর স্পেশাল পডকাস্ট শো সোশ্যাল মিডিয়া স্টার আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি কাজী অহনা, এবং আমার সঙ্গে আজকে গেস্ট হিসেবে যিনি আছেন তিনি এমন একজন যার দেয়া গিফট না দিলে আপনি হয়তো আপনার প্রেমিক প্রেমিকা কিংবা হাজব্যান্ড ওয়াইফের রাগ ভাঙাতে পারবেন না। তাকে হয়তো আপনারা সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময় দেখেছেন তার বিভিন্ন ছবি ফুল ও চকলেটের সঙ্গে। কথা বলছি আপনাদের সবার প্রিয় গিফট শপ টিম 14 এর ফাউন্ডার মোহাম্মদ নাকিবের। কেমন আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ ভাইয়া। শুরুতেই হচ্ছে একটু জানতে চাইবো আপনার জার্নিটা। এখন মোটামুটি তরুণ উদ্যোক্তাদের মধ্যে বলা যায় সফল আপনি আপনার জায়গাতে। সেক্ষেত্রে জানতে চাইবো শুরুটা কেমন ছিল? শুরুতে কি ইচ্ছা ছিল যে এমন একটি ব্যবসা গড়ে তুলবেন? আমার এখন যেই অবস্থানে আছি, হয়তো আমার এতটাও আমার ছিল না, এক্সপেকটেশন ছিল না যে আমি এই পর্যন্ত আসতে পারবো। এইটার বলা যায় যে এটার জন্য এখন যে পর্যায়ে আমি আসতে পেরেছি, এটার জন্য সবচেয়ে বড় ইম্প্যাক্ট হয়েছে আমার দুইটা ফ্রেন্ডের জন্য। যদিও সেটা হচ্ছে ভালো ইম্প্যাক্ট ছিল না, একটা ব্যাড ইম্প্যাক্টের জন্য ওরা আমাকে বিট্রে করছে। হ্যাঁ, আমার শুরু তো আরেকটা বিজনেস ছিল, সেটার নাম ছিল টিম 24। তো ওই বিজনেসটা আমরা 3 জন ফ্রেন্ড মিলে হচ্ছে রান করি। কিছুদিন পরে হচ্ছে ওরা 2 জন আমার সাথে বিট্রে করার পরে হচ্ছে আমি টিম 14টা এটা ওপেন করি। আমার হয়তো ওই টিম 24টা যদি আমি না হারাতাম, তাহলে হয়তো আমার টিম 14টা এত বেশি আমি এটার প্রতি আগ্রহ থাকতো না আমার। এটা আমি আমার বলা যায় যে একটা রাগ জেদ থেকে আমি এটা আরো বড় করার জন্য আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি। হয়তো তার জন্যই আজকে টিম 14টা এত বড় হয়েছে। শুরুর দিকে কেমন ছিল পড়াশোনা বা ছেলেবেলা? ব্যবসা করাটাই কি মেইন লক্ষ্য ছিল নাকি চাকরি? যেমন বাংলাদেশ প্রেক্ষাপটে কিন্তু খুব কম মানুষই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং না হলে ব্যবসার দিকে ঝুঁকে না। তো সেই প্রেক্ষাপটে জানতে চাচ্ছি শুরুর দিকটা কেমন ছিল বা কে সাপোর্ট দিয়েছে, ইনভেস্টমেন্ট সব কিছু মিলিয়ে? আচ্ছা, শুরুতে আমি ওইরকম কারোই সাপোর্ট পাইনি, কোনো ইনভেস্টমেন্ট ছিল না, একেবারে শূন্য থেকে বলা যায় শুরু। যেটা হলো আমার শুরুতে আমি দেখা গেছে যে আমি এক জায়গায় কাজ করতাম যেখানে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ছিলাম, আমি টুকটাক কাজ পারতাম আর কি। তো ওইখান থেকে আমি যেই টাকাটা পেতাম সেটা দিয়ে আমি ফার্স্টে শুরু করি। বলা যায় যে আপনার হয়তো 1-2 হাজার টাকা, বা ওইটা একেবারে না বললেও চলে। তো আমি শুরুতে টিম 24 যেটা ছিল সেটাতে পার ডে $1 করে বুস্ট রান করতাম, মানে অ্যাড রান করতাম। তো ওইভাবে আর কি, যেহেতু এটা একেবারে শুরু ছিল, বাংলাদেশে তখন পর্যন্ত কেউ রাত 11:59 ডেলিভারি দিচ্ছিল না বা দেয় না। তো ওই কারণে হয়তো আমার খুব অল্পতেই আমি এটা প্রচার করতে পেরেছি। হ্যাঁ, তো শুরুতে আমার রেসপন্স ভালোই পাচ্ছিলাম সবার থেকে। আর একটা ভয়ও কাজ করছিল যে রাত 11:59 কি আমি ডেলিভারি ঠিকঠাক মতো দিতে পারবো কিনা। তো যখন শুরু করি তারপরে দেখা গেছে যে না, ঠিকঠাক আছে, কোনো সমস্যা হয় নাই। আপনার সম্পর্কে যতটুকু জেনেছি আপনি ডেলিভারি ম্যান হিসেবেও কাজ করেছেন। হ্যাঁ, আমি আমার এই বিজনেসের হচ্ছে 6 বছর রানিং। শুরুর 2 বছরের মতো আমি নিজে ডেলিভারি করেছি, প্রোডাক্ট রেডি করেছি, সব কিছু অ্যারেঞ্জ করে ডেলিভারি পর্যন্ত আমি করেছি আর কি। তখন টিমে কতজন ছিল? শুরুতে তো যখন আমার ফার্স্টে বিজনেস ছিল তখন তো আমরা 3 ফ্রেন্ড ছিলাম। ওরা হচ্ছে 2 অথবা 3 মাস আমরা একসাথে কাজ করেছি। এরপরে যখন আমার এই পেজটা আমি হারিয়ে ফেলি, এরপরে টিম 14টা ওপেন করার পরে শুরুতে আমি একাই ছিলাম। এরপরে হচ্ছে আপনার 5 থেকে 6 মাস পরে আমার ছোট এক ভাইকে আমি আমার সাথে অ্যাড করি। এরপর আমরা 2 জন মোটামুটি এটাকে রান করি। এখন কতজন আছেন আপনাদের টিমে? এখন টোটাল 30 জনের উপরে আছে। 30 জনের উপর। এই যে কোনো সাপোর্ট ছাড়া একদম শূন্য থেকে একটা প্রতিষ্ঠান গড়ে তোলা, কিভাবে সম্ভব? আমার মনে হয় যে আমার রাগ জেদ, আমার একটা সৎ ইচ্ছা, এই কারণে আমি হচ্ছে এত দূর পর্যন্ত আসতে পেরেছি।
একেবারে শূন্য থেকে। বিজনেসে তো অনেক সময় অনেক চড়াই উতরাই পার হতে হয় শুরু থেকেই, তো শুরুর দিকটা নিশ্চয়ই আপনার জন্য চ্যালেঞ্জিং ছিল, আমি জানি না এখন কেমন। তো সেই সময়কার যদি কোনো স্মৃতি মনে থাকে একটু বলবেন। কিন্তু একটা জব করতাম, তো জবটা আমি ছেড়ে দিই। আমার বিজনেস তখন সম্ভবত 2.5 মাসের মতো। তো আমি বিজনেসটা ছেড়ে দিই যেই দিন, তো ওই দিন আমার একটা ডেলিভারি ছিল উত্তরা আজমপুর। তো আমার তখন একমাত্র সম্বল ছিল আমার একটা ফোন, অ্যান্ড্রয়েড ফোন, আর সাথে একটা বাটন ফোন ছিল। তো আমি ডেলিভারিটা নিয়ে যাই, ডেলিভারিটা কমপ্লিট করে আমি বাসে উঠি যে আমি এখান থেকে হচ্ছে যাত্রাবাড়ি একটা ফ্রেন্ডের বাসায় যাব। আমি ঝিগাতলা কাজ করতাম, ওইখান থেকে ওই দিনে আমি জব ছেড়ে দিই। তো জব ছেড়ে দিয়ে আমি ওই ডেলিভারিটা নিয়ে যাই, যে ডেলিভারিটা কমপ্লিট করার পরে আমি আমার ফ্রেন্ডের বাসায় যাব। তো ডেলিভারিটা কমপ্লিট করার পর যখন বাসে উঠি, আমার হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটা ছিল, আমি পেজে হচ্ছে কাস্টমারদেরকে রেসপন্স করছিলাম, রিপ্লাই করছিলাম। এমন সময় ছিনতাইকারী আমার ফোনটা টান দিয়ে নিয়ে চলে যায়। এইটা যেদিন হয়, মানে হচ্ছে আমি জবটা ছাড়ি ওই দিনই আমার এই অবস্থা হয়। তো এরপরে যাই হোক, আমি ফ্রেন্ডের বাসায় ফিরলাম, আমার তো ফোন নাই। এরপরে ওর ফোন দিয়ে টুকটাক করে রিপ্লাই করছিলাম। তো এভাবে চলছিল আর কি। তার ঠিক 5 থেকে 10 দিনের মধ্যে হচ্ছে আমি আমার ওই পেজটা হারাই ফেলি, প্রথম যে পেজটা। এরপরে হচ্ছে আমি আমার নতুন পেজটা ওপেন করি, তারপরে মোটামুটি শুরু করি। আর এর আগের যে কাহিনী, সেটা হচ্ছে আমার এই বিজনেস শুরু করার আগে আমি বেশ কয়েকদিন ওর বাসায় ছিলাম। বাট একটা মানুষকে তো কাজ ছাড়া কেউ রাখতে চায় না এতদিন, কোনো ফ্রেন্ড হোক যেই হোক, কেউ রাখতে চাইবো না, আইদার ফ্যামিলি ছাড়া। আমি তো ফ্যামিলির সাথে ছিলাম না, ফ্যামিলির সাথে আমার একটা সম্পর্ক ছিল, সেটা ছিন্ন হয়ে যায়। তারা চাচ্ছিল, আমি যেহেতু মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তারা চাচ্ছিল যে আমাকে মাদ্রাসায় পড়ানোর জন্য। বাট আমি বলছিলাম যে আমি মাদ্রাসায় পড়াশোনা করবো না, আমি একটু বাইরে পড়াশোনা করব। যাই হোক, সেটা তাদের সাথে আমার একটা বোঝাপড়া হয় নাই, তার জন্য আমি ফ্যামিলি থেকে বের হয়ে যাই। ফ্যামিলি থেকে বের হয়ে যাওয়ার পরে হচ্ছে আমার জীবন যুদ্ধটা শুরু হয়। আমি বেশ কয়েকবার হচ্ছে সুইসাইডের জন্য অ্যাটেম্প্ট নেই। হ্যাঁ, এটা কি মানে একদম শুরুর দিকে? হ্যাঁ, শুরুতে বলতে ফ্যামিলি থেকে বের হয়ে আসার 10-12 দিন পরে, যখন দেখতেছি যে আমার আর কিচ্ছু খুঁজে পাচ্ছি না বা কোনো ধরনের আলো দেখতে পাচ্ছি না, চারিদিকে অন্ধকার দেখছি, তখন হচ্ছে আমি কয়েকবার সুইসাইডের জন্য অ্যাটেম্প্ট নেই। যাই হোক, ওইখান থেকে ফিরে আসতে পেরেছি। এরপরে হচ্ছে দেখা গেছে যে ফ্রেন্ডের বাসায় তো কিছুদিন ছিলাম, এরপরে আমি বাইরে বিভিন্ন জায়গায় ছিলাম, কিছুদিন কমলাপুর রেল স্টেশনেও ছিলাম, এরপরে সদরঘাটেও ছিলাম। সদরঘাটে যে আপনার যাত্রীরা যেখানে ওয়েট করে সেখানে ঘুমিয়েছিলাম। এরপরে বাইতুল মুকাররমের যে হচ্ছে আপনার ফ্লোর থাকে, একটা বড় একটা ফ্লোর আছে, সেখানেও ছিলাম। এমন অনেক দিন গেছে যে হচ্ছে আপনার কোনো দিন না খেয়েও থাকতে হয়েছে, কোনো দিন বেশিরভাগ সময় দেখা গেছে যে আমি একবেলা খেয়ে আমার দিন পার করতে হয়েছিল। লাইফের আসলে খুব একটা আপসেট বা ডার্ক টাইম বলা চলে। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আমি ওই জায়গা থেকে যদি আমার ওই সময়টা না পেতাম, তাহলে হয়তো আমি আজকের এই জায়গাটা আসতে পারতাম না। তাহলে অনেকেই তো আছেন যারা আসলে লাইফের এরকম ট্র্যাজেডি বা খারাপ সময় ভেঙে যায়, সুইসাইড করে অনেকে বা হারিয়ে যায়। সেই জায়গা থেকে উঠে আসাটা খুব চ্যালেঞ্জিং ছিল নিশ্চয়ই, বা কিভাবে আসলে টার্নিং পয়েন্টটা কোথায় ছিল? এরপর হচ্ছে আমি যখন আমার নতুন পেজটা ওপেন করি, এটা হচ্ছে নতুন পেজ ওপেন করার আগের সময়টা। আচ্ছা, নতুন পেজটা ওপেন করার পরে এরপর হচ্ছে মানুষের রেসপন্স ভালো পাচ্ছিলাম, সবাই রেসপন্স করছিল, যত অর্ডার আসছিল সব অর্ডারে যে প্রফিটটা থাকতো, সেই প্রফিটটা দিয়ে আমি হচ্ছে পুরোটা ইনভেস্ট করে ফেলতাম। কোনো রকম আমি ওইখান থেকে সেভিংস করতাম না। যেই টাকাটা আসতো আমি চাইলে তখন সেভিংস করতে পারতাম, বাট আমি করি নাই। যে আমার একটা জেদ ছিল যে আমি এই পেজটাকে যত বড় করতে পারি। তখন দেখা গেছে যে আমি 3 বেলা না খেয়ে 2 বেলা খেয়ে হলেও আমার যেই টাকাটা থাকতো সেটা দিয়ে আমি আমার পেজের অ্যাডের পেছনে খরচ করতাম, যাতে যত দ্রুত আমার পেজটাকে রান করা যায়, যত দ্রুত সবার কাছে পৌঁছানো যায়।
তো এটা থেকেই আমার একটা ভালো পয়েন্ট ছিল যে আমি তখন সেভিংস করি না। আমি যদি তখন সেভিংস করতাম, দেখা গেছে যে খুব দ্রুত আমার পেজটা এত বড় হতো না। দেখা গেছে যে তখন হয়তো ওই সময়টা যদি কেউ আমাকে কপি করে ফেলতো, তাহলে দেখা গেছে আমি পিছনে পড়ে যেতে পারতাম। বাট আমি আমার এন্ড থেকে সর্বোচ্চ ট্রাই করেছি যে এটা যত দ্রুত বড় করা যায়। তো আমি তখন আমার মনে হচ্ছে যে আমার যে টার্নিং পয়েন্টটা ছিল, যে আমি তখন সেভিংস না করে আমি পুরোটাই ইনভেস্ট করেছি। আমি একটু আমার নিজের জন্য কম করে হলো, আমি পুরোটাই বিজনেসের জন্য করেছিলাম। ফ্যামিলির যে কথাটি বললেন যে মাদ্রাসায় পড়াতে চেয়েছিল কিন্তু আপনি পড়েননি, যখন আপনি এই ব্যবসায় নামেন, এই যে ফুল চকলেট তথাকথিত আসলে বাংলাদেশ প্রেক্ষাপটে খুব মাস্কুলিন সমাজের সাথে মনে হয় যে যায় না, অনেকে জাজ করে বা কি ফুলের ব্যবসা করবে, আমাদের কনসেপ্টটা বা সোকল সোসাইটির কনসেপ্ট তো তেমনই। সেক্ষেত্রে কি পরিবার থেকে এক্ষেত্রেও কোনো বাধা এসেছিল? পরিবারের সাথে আসলে তখন তো একেবারে আমি কন্ট্যাক্ট ছাড়া ছিলাম। হ্যাঁ, একেবারে টোটালি যোগাযোগ অফ ছিল। আমার মায়ের সাথে হয়তো 4-5 মাসে একবার কথা হতো, আর ফ্যামিলির আর কারোর সাথেই কথা হতো না, টোটালি কথা হতো না, মানে একেবারেই কথা হতো না কারোর সাথেই। তো ওই জায়গা থেকে ফ্যামিলির থেকে এরকম কোনো কথা আমি শুনি নাই। এমনিতেই আমার ফ্রেন্ড, এরপরে আশপাশের হয়তো ওইরকম টুকটাক কথা বলছিল, বাট ওইরকম তেমন কিছু আমি ফিল করি নাই বা তেমন কিছু কেউ বলেনি। আমার যে বিয়ে হয়, তো হচ্ছে আমার ওয়াইফের ফ্যামিলি এন্ড থেকে হচ্ছে এরকম কিছু একটা শুনেছিলাম যে ছেলে হচ্ছে এরকম ফুল বিক্রি করে, ও কিভাবে কি করবে, ও আমার ওয়াইফ ওকে আমি কিভাবে চালাবো, কিভাবে খাওয়াবো দাওয়াবো, তো এরকম একটা কিছু কথা ছিল। বাট ওরা হয়তো বুঝতে পারেনি যে আমার বিজনেসটা আসলে কিরকম ছিল, পটেনশিয়ালিটিটা বুঝতে পারেনি, এটা বুঝতে পারে না। ওরা ভাবছে যে হয়তো আমি ওই এমনি বাইরে যে লোকাল ফ্লাওয়ার শপগুলোর মতো ওই রকম হয়তো ফ্লাওয়ার শপে কাজ করি বা এরকম কিছু একটা। এখন একটু ফান কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে মানুষকে আপনি সারপ্রাইজ দেন বা মাধ্যম হিসেবে কাজ করেন, আপনি কি সারপ্রাইজড হয়েছেন কিনা এখনো? আমি বিয়ের আগে সারপ্রাইজড হই নাই কখনো। আমার খুবই ইচ্ছে ছিল যে আমি এত মানুষের সারপ্রাইজ নিয়ে কাজ করি, এত মানুষকে সারপ্রাইজ করি, এটা আমি একটাও পেলাম না। আমার খুবই কষ্ট ছিল। বাট বিয়ের পরে সেই কষ্টটা আর কি লাঘব হয়েছে, সেই কষ্টটা আর থাকে নাই। দেখা গেছে যে প্রতি জন্মদিনে, প্রতি অ্যানিভার্সারিতে আমার ওয়াইফ আমাকে কিছু না কিছু দিয়ে সারপ্রাইজ দিচ্ছে। এরপরে দেখা গেছে যে আমি রেগুলার বাসায় গেলেও আমার ওয়াইফ আমাকে কোনোভাবে না কোনোভাবে সারপ্রাইজ দিচ্ছে। রেগুলার? হ্যাঁ, দেখা গেছে যে রেগুলার বলতে প্রায় সময় আর কি। তো বলতে গেলে আমার বিজনেসের পেছনে অনেক বড় একটা ইম্প্যাক্ট আছে আমার ওয়াইফের। আমার ওয়াইফের জন্য আমি মনে করি যে আমি অনেক দূর বেশি এগোতে পেরেছি। শুরুর দিকটাতে তো আপনি নিজেই ডেলিভারি দিতেন, তো ডেলিভারি দিতে গিয়ে কি কোনো মজার স্মৃতি বা খুব খারাপ স্মৃতি বা কেউ কি খুব খারাপ ব্যবহার করেছে, এমন কোনো স্মৃতি আছে কিনা? হ্যাঁ, এরকম অনেক কিছুই আছে, খারাপ ভালো সব কিছুই। একটা মজার এবং কষ্টের একটা আমি মেমোরি শেয়ার করি। 2020-এর দিকে সম্ভবত একটা ডেলিভারি আমি নিজেই যাই, সেটা নিয়ে, যেহেতু তখন আমি নিজেই ডেলিভারি করতাম। তো একটা প্রোডাক্ট নিয়ে যাই, প্রোডাক্ট নেওয়ার পরে হচ্ছে ওই বাসার মধ্যে আমি যাই। বাসার মধ্যে যাওয়ার পরে বাসার দোতলায় হচ্ছে যার কাছে যাব ওর ফ্যামিলি থাকে, হচ্ছে ওর রিলেটিভ থাকে আর কি, আর এর উপরে হচ্ছে যার কাছে দিব ও থাকে। বাসার নিচে ফার্স্টে আমি ওয়েট করি কল দেওয়ার পরে। এরপর হচ্ছে ওইখান থেকে দেখা গেছে ওই মহল্লার কিছু ছেলে আসে আমাদের কাছে, আমার কাছে এসে জিজ্ঞেস করে যে পার্সেলটা কে পাঠাইছে বা কিছু একটা জিজ্ঞেস করে আর কি। সম্ভবত ওই যার কাছে পার্সেলটা যাচ্ছে উনি একজন মেয়ে ছিলেন, ওনার জন্য হয়তো ওই ছেলে পাড়া মহল্লার ছেলেগুলো হয়তো কিছুটা ছিল আর কি ওদের প্রতি আর কি। তো যাই হোক, ওরা আমাকে জিজ্ঞেস করে এরপরে বলে যে ঠিক আছে, ও 3য় তলায় থাকে, ওইখানে যেতে পারেন। তো যাই হোক, আমি 3য় তলার উদ্দেশ্যে রওনা দিই, হেঁটে হেঁটে উঠি। দোতলায় যখন উঠি ও রিলেটিভ তখন বের হয়েছিল, সম্ভবত নিচে যখন কথা বলি তখন হয়তো কথা শুনে বা কিছু একটা দেখে আর কি গেট খুলে আমাকে জিজ্ঞেস করে যে পার্সেলটা কার জন্য। তখন আমি বলি যে নামটা বলে দিই যে উনি ওনার জন্য অর্ডার করেছিলেন, কেউ একজন পাঠিয়েছেন, আমি ওনার কাছে দিয়ে আসার জন্য আসছি। তো আমি তখন এটা বলার পরে উনি রেগে যায়, বলে হ্যাঁ আমার এর কাছে তো এরকম কোনো পার্সেল আসার মতো কেউ নাই, কে পার্সেল দিবে, কি দিবে না দিবে, এরকম ওকে কে অর্ডার করবে, খুব ভালোভাবে রেগে যায়। আমি তখন বুঝতে পারছিলাম না যে কি করব। এরপর হচ্ছে ওই যার কাছে পার্সেল যাবে ওনাকে ডেকে আনে 3য় তলা থেকে।
ওনার সাথে কিন্তু আমার ফোনে কথা হয় যে উনি বলছে যে ঠিক আছে উপরে আসেন, আমি রিসিভ করব। যখন ওর মানে ওনার রিলেটিভের সামনে আসে তখন বলে যে না, আমার তো কোনো পার্সেল ছিল না, আমাকে তো পাঠানোর মতো কেউ নাই। আমি তখন তো অবাক হয়ে যাই, ওমা মানে একেবারে জায়গায় আমার সাথে পল্টি নিচ্ছে, এখন আমি কি করব? তখন ওরা আমাকে মানে হচ্ছে বিভিন্নভাবে শুরু করে যে আমার উল্টাপাল্টা কার বাসায় কী নিয়ে আসছেন, ওর কাছে কোনো পার্সেল ছিল না, এই সেই আপনাকে পুলিশে দিব, মানে খুব ভয় দেখানো শুরু করে আমাকে। এরপর যাই হোক আমি কোনো একভাবে ওখান থেকে বের হয়ে নিচে চলে আসি। নিচে ওই ছেলেগুলো তখনও দাঁড়ানো ছিল। তখন ওরা আমাকে বলে যে একটু দেখে শুনে যাবেন না, ওর বাসায় তো এই অবস্থা এরকম থাকে, জেনে গেলে তো খুব একটা ঝামেলা, আপনি আমাদের কাছে দিয়ে যান বা কিছু একটা করেন, আমরা দিয়ে যাব। তখন আমি বলি যে না ঠিক আছে, এটা আপাতত আমি দেখি কী করা যায়, আমি এটা নিয়ে বের হয়ে যাই। যখন রোডে আসি আমাকে আবার ওই মেয়ে কল দিয়ে বলে যে ভাইয়া অমুক জায়গায় এটা রেখে যান, আর আমি সরি, বা আমার ফ্যামিলি আসলে এরকম এ ব্যাপারে কিছু জানে না, তো আপনার সাথে যেভাবে বিহেভ করেছে আমি তার জন্য সরি আর কি। তখন আমি বলে যাচ্ছে ঠিক আছে। মানে দেখা গেছে আমার একটা কি ভয়াবহ একটা পরিস্থিতি না, ডেলিভারি দিতে গেলাম, যার কাছে গেলাম তার সাথে আমার কথাও হয়েছে, উনি নিতেও চাচ্ছে, দেওয়ার পরে যদি ওনার ফ্যামিলির সাথে সামনে যদি আমাকে এভাবে কথা বলে, এখানে তো খারাপ একটা কিছু হয়েও যেতে পারতো, আমাকে যদি পুলিশে দিয়েও দিতে পারতো, তখন কি একটা অবস্থা হয়ে যেত আর কি। এমন কি মানে কোনো ঘটনা ঘটেছে যে গিফট নিয়ে গিয়েছেন কিন্তু অ্যাকসেপ্ট করেনি? এরকম অনেক হয়েছে। গিফট দেখা গেছে যে ওনার সাথে রাগ করেছে বা ব্রেকআপ হয়ে গেছে, উনি অর্ডার করেছেন, ডেলিভারি নিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি বা ডেলিভারি ম্যান যাচ্ছে, ওটা দেখা গেছে যে উনি রিসিভ করেন নাই। পরে যখন আমরা যিনি পাঠিয়েছেন, আমরা তো দেখা গেছে যে আমাদের পেমেন্টটা আগে নিয়ে নিই, যেহেতু এগুলো কাস্টমাইজড প্রোডাক্ট, এগুলো সেল না হলে বা রিসিভ না করলে আমাদের কিছু করার থাকে না। ওইগুলো একেবারে ফ্রেশ আইটেমস থাকে, কেকস থাকে, এরপর হচ্ছে ফ্লাওয়ার্স থাকে, এগুলো দেখা গেছে নষ্ট হয়ে যাবে, এগুলো রিসেল করা যায় না। তো এই জন্য আমরা আর কি পেমেন্টটা আগে নিয়ে নেই, বলাও থাকে এটা। তো অনেকে দেখা গেছে এটা রিসিভ করে না, তখন এটা কি করে, ক্লায়েন্ট অনেক সময় বলে যে ঠিক আছে এটা আপনারা রেখে দেন বা আপনারা খেয়ে ফেলেন, অথবা এটা বাইরে কাউকে দিয়ে দেন। এরকম দেখা গেছে যে প্রতি মাসে একটা দুইটা হয়। প্রতি মাসে? হ্যাঁ, প্রতি মাসে একটা দুইটা। ব্রেকআপের পরও মানুষ গিফট পাঠায়? অনেক, শুধু ব্রেকআপের পরে না। আরেকটা ঘটনা এমন হয়েছে যে ব্রেকআপ হয়ে গেছে, ওই মেয়ের বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে ওরা সংসার করছে বছর খানেক, এরপরেও গিফট পাঠায়। একবার কি হয়েছে, আমার সাথে হয়নি, ডেলিভারি ম্যানের সাথে হয়েছে। ডেলিভারি ম্যানকে পাঠানো হয়েছে আমাদের টিম থেকে, সম্ভবত বছর খানেক আগের ঘটনা। তো পাঠানো হয়েছে, ওইখানে যাওয়ার পরে জানতে পারে যে পাঠাইছে তার সাথে প্রায় 3-4 বছর আগে রিলেশন ছিল, এখন রিলেশন নাই। ওই ফ্যামিলি ওনার বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে বাচ্চাও আছে, এখন গিফট পাঠাইছে। এটা জানার পরে তো ওর যে বর্তমান যে ছিলেন উনি তো খুব রাগ। এরপরে হচ্ছে ওর ফ্যামিলি থেকে তো খুবই ভয়াবহ অবস্থা, ডেলিভারি ম্যানকে কোনোভাবেই ছাড়বে না। কি ছিল সেই গিফটে? কি ছিল? কেক ছিল, এরপরে চকলেটস ছিল, ফ্লাওয়ার্স ছিল, বিভিন্ন ধরনের গিফট আইটেমস ছিল আর কি, এই টাইপেরই। তো তারপরে আর কি কোনো একভাবে আর কি ডেলিভারি ম্যানকে আমরা ওইখান থেকে ছাড়ানো হয়েছে, ছাড়িয়ে আনতে হয়েছে। ভাইয়া, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো, আপনি তো একদম শূন্য পকেট থেকে ফ্যামিলি সাপোর্ট ছাড়া ব্যবসা শুরু করেছেন, তখন ইভেন আপনার ব্যক্তিগত জীবনেও টানাপোড়েন চলছিল, সব কিছু মিলিয়ে আর্থিক অবস্থাও খুব একটা ভালো ছিল না, কিন্তু একদম ফোকাস ঠিক রেখে আপনি কিন্তু একটা জায়গায় চলে এসেছেন। তো আমাদের সমাজে অনেক তরুণরাই আছে এখনও নিজের উদ্দেশ্য ঠিক করতে পারছেন না, কিংবা অনেকেই আছেন একটা সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারছেন না, কিছু করতে চায় কিন্তু মানুষের কথা, সমাজের কথা, এসব ভয় কিছু করতে পারে না। তো তাদের উদ্দেশ্যে, তরুণ যারা কিছু করতে চায়, তরুণ উদ্যোক্তা, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আচ্ছা, আমার সবার জন্য একই কথা, সেটা হচ্ছে সদিচ্ছা থাকা, মনোবল ঠিক রাখা, মানুষের কথা টোটালি শোনা বন্ধ রাখা, কে কি বললো না বললো সেগুলোর দিকে না তাকানো। কেউ যখন একটা লক্ষ্য নিয়ে কাজ করবে, সেটা যত ছোটই হোক, ধীরে ধীরে সেটা বড় হবে। যেমন আমি একেবারে শূন্য থেকে শুরু করেছি, এখন আমার দেখা গেছে টিম 14 বা কয়েকটা বিজনেসের ইয়ারলি রেভিনিউ প্রায় 5 থেকে 6 কোটি টাকার মতো। এটা কিন্তু একেবারে শূন্য টাকা থেকে, 0 টাকা ইনভেস্টমেন্ট ছিল, যেটা ছিল 0 টাকাই বলতে গেলে, ওই 1000 খানেক, সেটা তো তেমন কোনো অ্যামাউন্ট না। তো দেখা গেছে শূন্য থেকে এখন প্রায় আমার ইয়ারলি সেল হচ্ছে 5 থেকে 6 কোটি টাকার মতো। তো আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো, যদি আপনার ইচ্ছে থাকে, মনোবল থাকে, সততা থাকে, আপনি ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবেন।
দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো সোশ্যাল মিডিয়া স্টারকে সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সঙ্গেই থাকুন।